ইদানিং এক রং নাম্বার খুবই বিরক্ত করছে আমাকে। দূরের কলেজে যাই বিধায় বাবা মোবাইল কিনে দিয়েছেন ঠিকমতো পৌঁছেছে কিনা তা জানতে, কিন্তু মোবাইল কিনেও শান্তি নেই। ফ্লেক্সিলোডের দোকান থেকে এলাকার বখাটেগুলো কিভাবে যেন নাম্বার পেয়ে রাত দিন এক করে কল দিতেই থাকবে। এই সমস্যার কথা আবার চাইলেও বাবাকে বলা যায় না, দুশ্চিন্তা করবেন। এমনিতেই মা ছাড়া মেয়ে, ছোট্ট বিধায় বাবার দুশ্চিন্তার শেষ নেই। তাই কিছু সমস্যা আমি নিজের মধ্যেই চেপে রাখার চেষ্টা করি। বর্তমানে আমার আপাতত সমস্যা একটাই, এই রং নাম্বার। দিন নেই রাত নেই, এই নাম্বার থেকে যখন তখন কল চলে আসছে। 2 দিনের মাথায় সুরাহা খোঁজার চেষ্টা করলাম। কল ধরতে এবার আমাকে চমকে দিয়ে এক মহিলার কণ্ঠস্বর শোনা গেল। ভদ্র মহিলা বিরক্ত হয়ে বললেন, কিরে সুমি, মোবাইল কোথায় থাকে তোর? 2 দিন যাবৎ কল করছি, তুই ধরছিস না। তুই কাছে নেই বলে তোকে কষে দুটো দিতে পারছি না। আমি হতবুদ্ধি হয়ে বসা, এত ছেলের চক্করে পড়া কোনো এক ভদ্রমহিলার খপ্পরে পড়ব কে জানতো। অথচ আমি এদিকে কত শত আকাশ পাতাল ভেবে ফেলেছি। মহিলা ভুলবশত কল দিয়ে ফেলেছেন। এখনো হয়তো জানেনই না সুমি নামক ব্যক্তিটি আমি নই। এটা সম্পূর্ণ রং নাম্বার। মুহূর্তেই আমার মধ্য থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো, কিন্তু তবুও নাম্বারটা এখনো রং নাম্বারই। আমি বলার প্রস্তুতি নিলাম যে আমি কোনো সুমি নই, রং নাম্বার। কিন্তু তখনই বাইরে শব্দ এলো, আপা এসেছে। আমি খট করে কলটা কেটে দিয়ে মোবাইল ফেলেই রুমের বাইরে চলে এলাম। আমার বড় আপা অর্থাৎ ইতি আপা তখন ক্লান্ত হয়ে ফ্যানের নিচে বসা। নিশ্চয়ই রিকশা পায়নি, হেঁটে ফিরেছে। আপা আবার তুলনামূলক দ্রুত গতিতে হাঁটে, তাই তার হাঁপানিটাও বেশি। আমি আপার ব্যাগের দিকে তাকালাম প্রতিদিনের মতোই। আমার এখনো বাচ্চামো কাটেনি। বাইরের জুস সেভেন আপের প্রতি আমার আবার বেশ নেশা। আপা আমার চোখ যেন নিমেষেই পড়ে ফেলল। বলেছি না এ মাসের শেষ 10 দিন জুস কেক বন্ধ। শেষ যে পরীক্ষা দিলি ওটায় ফেল করেছিস পদার্থবিজ্ঞানে, মনে নেই? মুহূর্তেই আমার মুখ কালো হয়ে গেল। আপা তা পাত্তা না দিয়ে আমাকে শরবত বানাতে পাঠিয়ে দিল। এখনো শুনিয়ে বলছে প্রতিদিন তাকে শরবত বানানোর কথা মনে করিয়ে দেওয়া লাগে। আপাই শুধু অফিস খাটবে আর উনি ঘরে বসে ফেল মার্ক নিয়ে আসবে। আমার মুখ তেতো হলো, তবুও ফেল করার কারণে দমে রইলাম। আপার সাথে আমার সাপে নেউলে সম্পর্ক এমনও নয়, তবে আপা আমাকে খুব শাসন করেন। বাড়িতে আমি একা থাকলেও মনে হয় আপার চোখ সব জায়গায়। অকাজ করলেও কিভাবে যেন ধরে ফেলবে। কখনো অনুভবই হয়নি আমার মা নেই। কে বলেছে আমার মা নেই? আপাই তো আমার মা। মায়ের মতো তার তেজ, শাসন, মমতা সবকিছুই। শরবতটা শেষ করার ঘণ্টাখানেকের মধ্যেই আপা আবার রান্না শুরু করে দিল। বাবার ফিরতে রাত হবে। প্রায়ই বাবার ব্যবসার কাজে বাইরে থাকা লাগে। কিছু বছর যাবৎ বাবা চাকরি ছেড়ে ব্যবসায় হাত দিয়েছে। যদিও এখনো লাভজনক কোনো সফলতা আসেনি, তবে বাবার বিশ্বাস একদিন তিনি ঠিকই সেই সফলতা দেখবেন। ইতি আপাকে অবশ্য কেউ বলেনি চাকরি করতে। আপা তার সিদ্ধান্তে স্বাধীন, নিজের সম্পূর্ণ ইচ্ছেতেই সে চাকরি নিয়েছে। তার সবসময় ইচ্ছে ছিল স্বাবলম্বী হওয়ার, সেই স্বপ্নকেই বাস্তবায়ন করে যাচ্ছে। চাকরি তো করছেই, আবার সারাদিনের ঝাল ঘরে এসে মেটাবে আমার ওপর। কি যে যন্ত্রণা! আবার এই আপাই মাস শেষে বেতন পেলে আমাকে কিছু না কিছু উপহার দিবে। ওই একদিনেই কিভাবে যেন আমি গলে যাই, আমার পুরো মাসের অভিযোগ, অভিমান কেটে যায়। ইতি আপা বিবাহিত, তবে ভায়া আর্মিতে চাকরি করেন। প্রায়ই তিনি ব্যস্ত থাকেন দেশ রক্ষায়। ভাইয়ার পরিবার বলতে সেভাবে কেউ নেই, তাই ইতি আপা আমাদের সাথেই থাকেন। ভাইয়া ছুটিতে আসলে এখানে আসেন। এর জন্য আবার আপা ভাইয়ার বাড়ি ভাড়ার অদ্ভুত চুক্তি করেছে। রাত প্রতি ভাইয়াকে নির্দিষ্ট পরিমাণের টাকা আপার হাতে জমা দেওয়া লাগবে। এটা নাকি ভাইয়ার দূরে থাকার শাস্তি।
ভাইয়া ওই মিষ্টি শাস্তি মাথা পেতে নেন। তার জীবনে আছেই তো শুধু ইতিআপা। বউদের টুকটাক শাস্তি মেনে নেওয়াটা অন্যায়ের কিছু নয়। এই ব্যাপারগুলো অদ্ভুত হলেও আমার খুব মিষ্টি লাগে। আপার বিয়ে হয়েছে ২ বছর হবে হয়তো। আপাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমার কখনো এমন লাগেনি। বরঞ্চ সব সময় মনে হয় একজোড়া প্রেম পাখির বিয়ের মাধ্যমে মিলন নিশ্চিত ঘটেছে। কিছু কপত কপতি দেখলে যেমন বিরক্ত আসে না, আপারা ঠিক তেমনি। ওদের আশেপাশে থাকলে আমার নিজেরও সুখ সুখ অনুভূতি হয়। রাতের খাওয়া দাওয়ার পর আবারও সেই একই নাম্বার থেকে কল এলো। এবার আমি বিশেষ মাথা না ঘামিয়ে রিসিভ করলাম, কারণ আমার জানা আছে এটা একজন ভদ্র মহিলা। এছাড়া ভদ্রমহিলা সুমি ভেবে যে ভুল ধারণা চেপে বসে আছেন তা ভাঙানো যে জরুরি। আমি হ্যালো বলতেই ওপাশ থেকে এক শক্ত, পরিণত, গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। মুহূর্তেই মনে হলো আমি জমে গেছি। ওপাশ থেকে জিজ্ঞেস করছে, আপনি কে বলছেন? আশ্চর্য, নিজে কল করে আবার নিজেই আমাকে প্রশ্ন করছে কে বলছি। আমি সব সময় আমি সময় নিলাম, মেপে মেপে বললাম, আমি সুমি নই, আমি অরিত্রী। মুহূর্তে আবার জিভ কাটলাম, একি, আমি এক অজানা অচেনা ছেলেকে নিজের নাম কেন বলে বসলাম। ইতিআপা ঠিকই বলে আমি একটা মাথা মোটা। ভয়ে এবার বুক কাঁপছে। এমনিতেই মোবাইল কেনার পর থেকে আমি কতটা অনিশ্চয়তা ভুগি, ভয়ে ভয়ে থাকতে হয়। সেখানে অচেনা একজন মানুষকে আমি আমার নাম বলে বসলাম। ওপাশ থেকে মুহূর্তেই বিনয়ী কণ্ঠ ভেসে আসলো, আমি অত্যন্ত দুঃখিত। আসলে আমার মা, আমার খালা অর্থাৎ সুমিকে কয়েকদিন যাবৎ কল করছেন, কিন্তু কেউ রিসিভ করছে না দেখে আমার খটকা লেগেছিল। আমার মায়ের অন্ধবিশ্বাস আপনি আমার খালা, সেই খটকা থেকেই জানতে চাওয়া। এক্সট্রিমলি সরি, রং নাম্বারের জন্য দুঃখিত। আমি কিছুটা শান্ত হলাম, যাক এবার কোনো ঝামেলা কিছু নেই। আবারও মেপে মেপে উত্তর দিলাম, ঠিক আছে। ভদ্রলোক কিছু বলল না, আবারও দুঃখিত আওড়ায়। কল কাটতেই নিচ্ছিল অমনি আমি শুনলাম ওপাশের ভদ্রলোকের গলা। ভদ্রলোক সম্ভবত তার মায়ের সাথে কিছু বলছেন, কিন্তু কল কাটতে ভুলে গেছেন। মা, তোমাকে বলেছিলাম নাম্বারটা দেখে শুনে মোবাইলে তুলবে, দেখলে তো রং নাম্বারে চলে গেছে। একটা বাচ্চা মেয়েকে তুমি 2 দিন বিরক্ত করেছো, ভয় পেয়েছে না সে? আমি বাকি কিছু শোনার আগেই খট করে কল কেটে দিলাম। আমার মাথা থেকে বেরি হচ্ছে চাচ্ছে না আমি বাচ্চা। আমার বয়স 18 এখন। ভদ্রলোক কি করে তাকে না জেনে শুনে তার মায়ের সাথে বাচ্চা বাচ্চা করছে? বাচ্চাকাল তো আমি কত আগেই পেরিয়ে এসেছি। কৈশোর পেরিয়ে তরুণী বয়সে পা দিয়েছি। বাচ্চাদের কি বাবা মা মোবাইল দেয় নাকি আশ্চর্য? জীবনে প্রথমবারের মতো কোনো ছেলের প্রতি আমার অন্যরকম বিরক্তি আসলো। প্রেম ঘটিত ব্যাপারে নয়, খুবই নগণ্য এক কারণে ভদ্রলোক আমাকে বাচ্চা বলেছে তাই। ভেবেছিলাম সেই রং নাম্বারের ইতি সেই রাতেই টেনে নিয়েছি, কিন্তু তা আমার ভাবনা অবধিই। 2 দিন পর বিকালে খুব বৃষ্টি নামে, কালবৈশাখীর ঝড় যাকে বলে। প্রতি গ্রীষ্মেই আমার ওদিকের গোলাপবাড়ির দিক নজর পড়ে। আমার অন্য ফলের প্রতি খুব একটা আগ্রহ না থাকলেও কাঁচা আমের প্রতি দারুণ আগ্রহ। গাছ থেকে পেড়ে নেওয়ার আনন্দটা আমার জন্য পদার্থবিজ্ঞানের পাশ করার মতোই। এর কারণ দুটোর একটিতেও আমার সহজে পাশ আসে না। গোলাপবাড়ির উঁচু দালান আমাকে প্রতিবার আমের থেকে বিচ্ছিন্ন করে, অথচ এই গাছের আমই এই ফলে আমার সবচেয়ে বেশি সুস্বাদু লাগে। বাড়ির মালিক অনেক শৌখিন, তার অন্যান্য ফল ফুলের গাছও আছে, তবে এসব ধরার স্পর্ধা কারোর হয় না। ভদ্রলোক ভাড়া দিতেন না তার বাড়ি, কিন্তু আজকাল টুলেট প্লেট দেখছি, আফসোস হয় বড্ড। নিজেদের বাড়ি না হলে কবে সেই বাড়ির দোতলা নিজের নামে করে নিতাম, কিন্তু হায় আফসোস। আমি অসহায় চোখে বৃষ্টি দেখছি, মনে হচ্ছে না এখন বিকেল, উল্টো মনে হচ্ছে রাতের ঘুটঘুটে অন্ধকার। আপার নির্ঘাত আজ ঝড়ের তোপে আটকে পড়বে, আসতে সম্ভবত দেরিও হতে পারে। আমি তাই জানালা বন্ধ করে একা চুপচাপ বসে রইলাম।
মোম কিংবা হারিকেন খোঁজার চেষ্টা করলাম না। কি দরকার খামাখা আবার উঠে সেসব খোঁজাখুঁজি করার? হাতের কাছে ফোনটা আছে, আর কিছুর প্রয়োজন নেই। আমি ঘরে বসে থাকলেও মন তখনও পড়েছিল গোলাপবাড়ির আমের গাছটায়। নিশ্চয়ই ঝড়ে কত শত আম পড়ছে। গোলাপবাড়ির মালিক প্রায়ই সময়ে সেসব আম নিজেদের পাশাপাশি আত্মীয়দের বিলান, আর প্রতিবেশীদের ইচ্ছে হলে কয়েকটা দিবেন ভদ্রতার খাতিরে। এই যা। এমন মুহূর্তে মোবাইল বেজে ওঠে। স্ক্রিনে অচেনা নাম্বার থেকে কল। নাম্বার চিনতে ভুল হয়নি আমার। কেন জানি নাম্বার কখনো ভুলতে পারবো না। আমার এবার দুশ্চিন্তা হয়, এবার কে কল দিয়েছে? ভদ্রলোক নাকি ভদ্রলোকের মা? তার কি কলটা ধরা উচিত? সেদিনই তো হিসাব চুকে গিয়েছিল, তাহলে আবার কেন কল করছে? আমার কপালে যেন প্রতিটা প্রশ্নের ভাঁজ পড়ল। নিজের অজান্তেই রিসিভ করে বসলাম। তবে শুরুতে হ্যালো বললাম না, নিজের সাথে পণ করেছি। পুরুষ মানুষের গলা শুনলেই কল কেটে দিব, কিন্তু কল কাটতে হলো না। ভদ্রমহিলার গলায় শোনা গেল, তুমি সেই মেয়েটা না? আমি বোকা বনে সালাম দিয়ে বসলাম। ভদ্রমহিলার হাসি শোনা গেল ওপাশ থেকে। খুব সুন্দর করে সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছো মা? রং নাম্বার শোনার পর মনে হলো আমার নিজের তোমাকে সরি বলা উচিত। কয়েকদিন বিরক্ত করার জন্য দুঃখিত মা। আসলে বয়স বেড়েছে তো, শেষে 4 টিপতে গিয়ে 7 টিপে ফেলেছি। কথাবার্তায় ঢের বোঝা গেল ভদ্রমহিলা বেশ শিক্ষিত এবং আন্তরিক। নরম মনেরও মনে হলো, ঠিক আছে আন্টি, সমস্যা নেই, মানুষ মাত্রই ভুল। ওপাশ থেকে ভদ্রমহিলা শুনে যেন স্বস্তি পেলেন। এখন আবার বিরক্ত করছি না তো? জি না। যাক, আসলে সারাদিন একা থাকি তো, একাকিত্ব ঘুচাতে বোন ভাইদের কল দিয়ে সময় কাটাই। ব্যালেন্স যেন নাকি আমার ছেলে রোজ সিমে ঢুকিয়ে দিবে। প্রায় তো বলেই বসে, এত কি কথা বলি। কিন্তু যে বাড়ির বাইরে থাকে সে কি করে বুঝবে কি করি, তাই না বলো মা? আমি ভদ্রমহিলার কথা চুপ করে শুনছি। আমার অবশ্যই এত বলার অভ্যাস নেই। একা থাকতে থাকতে কেমন যেন একঘেয়ে হয়ে গেছি। যার দিনের বেশিরভাগ সময় কথা না বলে থাকতে হয়, তার জন্য হঠাৎ কথাবার্তা বলাটা মুশকিলই বটে। তবু আমি যে তার কথা শুনছি তা বোঝাতে বললাম, জি। ভদ্রমহিলার যেন হুঁশ ফিরল। নিজে কিছু আমতা আমতা করে বললেন, এই রে, আমি নিজে শুধু বলেই গেলাম অথচ তোমার নাম জিজ্ঞেস করতেই ভুলে গেছি। নাম কি তোমার মা? ভদ্রমহিলা কথায় কথায় মা বলে সম্বোধন করেন। এটা অদ্ভুত অনুভূতি দেয় আমাকে। আমার বড় ফুফু আমাকে মা ডাকেন। বাবা তো প্রতিদিনই ডাকবেন। সেদিন বোধহয় আন্টির ছেলে আমার নামটা শুনতে পাননি সেভাবে। শুনলে নিশ্চয়ই এই আন্টির জানা থাকতো। আমি নাম বলবো না করেও গলে গিয়ে বলে ফেললাম, অরিত্রী। ভদ্রমহিলা আমার নাম আওড়ালেন। অরিত্রী? কি সুন্দর নাম। শক্ত তবে ইউনিক। খুব একটা শোনা যায় না। আমার নামের প্রশংসা শুনতে মন্দ লাগলো না। নিজের অজান্তেই আমি আমের চিন্তা ভুলে ভদ্রমহিলার গল্প শুনতে ব্যস্ত হয়ে গেলাম। কথোপকথনের ইতি ঘটল ভদ্রমহিলার ব্যালেন্স ফুরোতে। দীর্ঘ সময় একজন অচেনা অজানা মানুষের কথা শোনাটা অদ্ভুত শোনালেও আমার অদ্ভুত লাগছে না, বরঞ্চ মনে হলো এই শেষ বিকালটা দারুণ কেটেছে। মানুষের কথা শুনলেই বোঝা যায় তার কোনো বদমতলব আছে কিনা। কিন্তু ভদ্রমহিলা খুবই নরম স্বভাবের মানুষ। নয়তো আজকাল কেউ রং নাম্বারে এত কথা বলে। পরপর আরো কয়েকদিন কথা হলো আমাদের। বান্ধবী বান্ধবী যেভাবে কথা বলে না, সেই ধরনের আলাপ হলো আমাদের। জানতে পারলাম ওনারা মানিকগঞ্জ থাকেন। তাদেরও মফিজ ফলি আন্টির ছেলের নাম কখনো শোনা হয়নি আমার। এমনকি উনি কখনো ছেলের প্রসঙ্গ টানেননি। একবার শুধু বলেছিলেন, আমার ছেলের মতো বোরিং জীবনে দুটো দেখিনি। একদম তার মরহুম বাপের স্বভাব পেয়েছে। এছাড়া আন্টি আর কিছু বলেনি। আমিও তো একবার হাসতে হাসতে বোকার মতো নিজের ঠিকানা বলে দিলাম। ভাবলাম, আর যাই হোক, কেউ তো আর ঠিকানা শুনে মানিকগঞ্জ থেকে ঢাকা আসতে পারবে না।
আমি অবশ্য নিজের বাড়ির কথা বলে গোলাপ বাড়ির কথাই বলেছি বেশি। তাদের দোতলার বারান্দা, বাগানের ফুল, গাছের আম, এমনকি ও বাড়ির ছাদটাও আমার পছন্দ। আমার নিজস্ব আলাপ বলতে আমি এটাই বুঝি। এরপর আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেল কিছুদিনের মাঝে। কারণ কি জানা নেই, জানার ইচ্ছেও হলো না। কারণ আমি আবারও আমার বিভিন্ন পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে যাই। এবার যে করেই হোক পদার্থবিজ্ঞানে আমার পাশ নাম্বার তুলতেই হবে। কিন্তু আফসোস, এবারও ফেল আসে। এবারও ইতিহাপার কড়া ঝাড়ি থেকে মুক্তি মিলল না। একদিন বাড়ি ফিরছিলাম কাঠফাটা রোদ মাথায় নিয়ে, কলেজের ড্রেস এবং মাথার এক বেনি। অনেকে কলেজে উঠলে ফ্যাশনেবল হয়ে যায়, কাজল পরে মেকআপ করে। আমার ওসব পরিবর্তনে খুব একটা আগ্রহ নেই। স্কুলে ২ বেনি করতাম, কলেজে এসে ১ বেনি হয়েছে। আমার পরিবর্তন বলতে এটুকুই। ২০০৭ সালের মরশুমে এই পরিবর্তনই ঢের। দূর থেকে দেখলাম গোলাপবাড়ির সামনে ফার্নিচার বাহী ট্রাক। খুবই ব্যস্ত হাতে লোকজন মালপত্র নামিয়ে ভিতরে নিয়ে যাচ্ছে। গোলাপবাড়ির পাশ কাটিয়ে যেতে যেতে আমি উঁকি দিয়ে সবার আগে দোতলার বারান্দা দেখলাম। না জানি ওই বারান্দার ঘরটায় ভাড়াটে আসেনি তো, কিন্তু আমি যতদূর শুনেছি মালিক ওই ঘরটা ভাড়া দেন না। ওটা তাদের নিজেদের জন্য সংগ্রহ করে রাখা। চলে যাওয়ার মুহূর্তে দেখলাম এক স্বাস্থ্যবতী, সুন্দরী মধ্যবয়সী ভদ্রমহিলা আর সাথে থাকা লম্বাটে পুরুষটা খুব সম্ভবত ওনার ছেলে। শ্যামলাকরণের লোকটার চোখে মুখে রোদ পড়েছে। রোদের জন্যই কিনা কে জানে কপাল অসম্ভব কুঁচকে রেখেছে। হাতের রোদ চশমাটা বোধহয় পড়তে চাচ্ছে, কিন্তু ভদ্রমহিলা বারবার থামিয়ে দিচ্ছেন। ভালো করে দেখ না বাড়িটা, তুই নিশ্চিত এটাই গোলাপ বাড়ি? কিন্তু এখানে তো গোলাপ ফুলই নেই। বুঝবো কেমন করে এটাই গোলাপ বাড়ি? অরিত্রী তো বলেছে নাম গোলাপ বাড়ি। নিজের নাম শুনে আমি থমকে যাই। পুরুষটা অত্যন্ত বিরক্ত নিয়ে বলল, নেম প্লেটে অলরেডি বাড়ির নাম বড় অক্ষরে লেখা আছে মা। তুমি কি দেখতে পারছো না এই পুরো এলাকাতে গোলাপ বাড়ি একটাই? আর কতবার জিজ্ঞেস করবে বলো তো? তোমার ছেলের থেকে অচেনা অজানা মেয়ের উপর বেশি বিশ্বাস করছো দেখছি। ফ্রড ট্রড হলে কি হবে বুঝতে পারছো? যদিও আমি এখানে খোঁজ খবর নিয়ে এসেছি। ফ্রড? বাড়িতে আসার পর থেকে আমার মাথাতে এই একটা শব্দই ঘুরপাক খাচ্ছে, সঙ্গে আকাশসম বিস্ময়। আমি কল্পনাও করতে পারছি না হেনা আন্টি সত্যি সত্যি আমাদের এলাকাতেই শিফট করবেন। আন্টির নাম হাসনা হেনা। আমাকে হেনা আন্টি বলতে বলেছিলেন। কিন্তু তারা তো মানিকগঞ্জে ছিল। ঢাকার এই মফিজ ফলে কি করছে? ব্যাপারটা এতই আমাকে মুশকিলে ফেললো যে আমি ভাত অনেকটা নরম করে ফেললাম। ভর্তা ভর্তা যাকে বলে, এই নরম ভাতই আমার দুপুরে গিলতে হলো। ইতিহাফা জানলে কপালে দুঃখ আছে। কিন্তু তবুও গোলাপবাড়ির ব্যাপারটা আমার মাথা থেকে বের হচ্ছে না। গোলাপবাড়িটা এই মফিজ ফলের অন্যতম তিনতলা বাড়ি। বাড়ির চাইতেও বাড়ির আশপাশে খোলামেলা সাজানো গোছানো গাছপালা, এমনকি ছোটখাটো পানির ফোয়ারা রয়েছে। উঁচু দেওয়াল পেরিয়ে ভিতরে মনে হবে অন্য এক দুনিয়াতে চলে যাই। শখ করে মালিক বাড়ির নাম গোলাপ বাড়ি রাখলেও তার বাড়িতে অঝোর ধারার গোলাপ নেই। নিতান্তই শখের বশে নামটা দেওয়া, অথচ নাম শুনলে যে কেউ ভেবে বসবে অনেক গোলাপে ভরপুর। যেমন হেনা আন্টির ভুল ধারণা হয়েছিল। তিনি ভেবে ফেলেছিলেন গোলাপ বাড়ি মানেই অসংখ্য গোলাপে ভর্তি হবে হয়তো। বাড়ির মালিক ভীষণ শৌখিন, তাই তার সবকিছুতেই শৌখিনতার ছোঁয়া। শুরুর দিকে যখন বাড়ি হয়েছিল তিনি সম্ভবত ঘোষণা দিয়েছিলেন যে তিনি কখনো বাড়ি ভাড়া দিবেন না। ওনারা তিনতলার শুরু থেকেই থাকে, অথচ কিছুদিন আগে থেকে ভাড়া দেওয়া শুরু করলো। এখানেও বলা হলো যে দোতলা ভাড়া দেবেন না, অথচ দোতলার সবচেয়ে বড় আকর্ষণ ওই বড় বারান্দা। ওইখানটা দিনে যতটা সুন্দর দেখায় রাতে ঠিক ততটাই ভুতুড়ে লাগে। কারণ ওই বারান্দায় আলো জ্বালানোর মতো কেউই ছিল না।
কিন্তু এখন সম্ভবত আছে। আমাদের বারান্দা দিয়ে দেখছি, সেই বারান্দায় হেনা আন্টিকে। তিনি বেশ খুশি মনে বারান্দায় হাঁটাহাঁটি করছিলেন। আমি রয়েস হয়ে আবারও আমাদের বারান্দায় এলাম। রাস্তার ওপারের ২ বাড়ি পরে গোলাপ বাড়িটা মাথা তুলে দাঁড়ানো। হেনা আন্টি এখনো বারান্দায় বসা, সম্ভবত এই অচেনা মফিজ ফলে চেনার চেষ্টা করছে। আর একটু ভালো করে তাকালে দেখা যাবে ওনার সেই নাম না জানা ছেলে মালপত্র টানতে বাকিদের সাথে হাত দিয়েছে। এই পরিবার কি তবে সদস্য সংখ্যা ২ জন? আবারও মাথায় ফট শব্দটা নড়ে উঠল। উফ, এই লোকের বলা কথাগুলো এমন কাঁটার মতো পড়ছে কেন শরীরে? আমাকে বিশ্বাস না করাটাই তো স্বাভাবিক। ওরা তো আমার মতো বোকা নয় যে রং নাম্বারে যাকে তাকে ঠিকানা দিয়ে বসবে। আমি আবারও নিজেকে চিমটি কাটলাম। না, এটা কোনো অংশে স্বপ্ন কিংবা ভ্রম নয়। রং নাম্বার আসলেই প্রতিবেশী হয়ে গিয়েছে, তাও আবার আমার সবচেয়ে প্রিয় ঘরটার। ভয়ে আমার বুক কাঁপছে, যদি আপা কখনো জানতে পারে আমি রং নাম্বারে কাউকে এই এলাকার ঠিকানা দিয়েছি। আপা তো আমাকে সোজা বাড়ি ছাড়া করবে। আমি ভয়ে মোবাইল বন্ধ করে রাখলাম। সন্ধ্যার সময় ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। দ্রুত উঠে দরজা খুলে দিতে দেখি আপা ঘুমার্ত মুখে আমার দিকে গরম চোখে চেয়ে আছে। আমি ভোঁকরে গেলাম। কখন থেকে বেল চাপছি, কানে শুনিস না? আমার মুখ ছোট হয়ে গেল। ভুল হয়ে গেছে আপা, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ইতি আপা দরজার মুখে দাঁড়িয়ে তর্ক করলো না আমার সাথে। বসার ঘরের ফ্যান চালু করতে করতে বলল, মোবাইল কোথায়, সেটা বন্ধ কেন গর্দভ? চার্জ নেই। আপা বেশি জিজ্ঞাসাবাদের আগেই আমি ছুটলাম শরবত বানাতে। আজও আপা একই গান লাগিয়ে রেখেছে। সারাদিন পরে পরে ঘুমাই, তাই ফেল করি। আপার জন্য সামান্য এক গ্লাস শরবত বানানো যায় না? আমি দম খিচে শুনে গেলাম। অন্তত আমি যা অকাজ করেছি তা যাতে ধরা না খাই, আমার সেই প্রত্যাশা। শরবত খেয়ে আপা বুঝি কিছুটা ক্ষান্ত হলো। নিজের ঘরে চলে যেতেই আমিও ছুটে গেলাম আমার ঘরে পড়তে বসতে। আপার আদেশ, সে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই যেন আমি পড়তে বসি। আমার পদার্থবিজ্ঞানে ফেলের কারণে আপার টিভির লাইনও কেটে দিয়েছে। আমার অবসর কাটানোর সবচেয়ে বড় উৎসটাও আমার খোয়াতে হয়েছে। ঘণ্টা খানেকও হয়নি, হঠাৎ আপা আমার রুমে এসে হাজির। আমি আপাকে দেখে আবারও ভোঁকরে গেলাম। অজানা কারণে ঘামছি, অথচ ফ্যান দিব্যি চলছে। ইতি আপা সন্দেহের চোখে তাকালো। অরিত্রী, জি, কোনো অকাজ করেছিস? গলা শুকিয়ে গেল আপার প্রশ্নে। যা ভেবেছিলাম তাই। আবারও আপার হাতে ধরা খেলাম, কিন্তু এবার কিছুতেই মুখ খুলতে চাইলাম না। আপা জানলে আমারই বিপদ। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাস আনার চেষ্টা করলাম। আমতা আমতা করে অস্বীকার করলাম, কই না তো। কি সব বলছো আপা? খবরদার মিথ্যে বলবি না। তোর চোখ মুখই বলে দিচ্ছে কিছু তো করছিস। সত্যি বলবি নাকি গরম খুন্তি টানবো? এবার আমার কাঁদো কাঁদো অবস্থা হলো। আপা আমাকে একদণ্ড ছাড় না দিয়ে একই স্থানে দাঁড়ানো। চল শক্ত ক্লান্ত মুখটায় এক ফোঁটা দয়ার ছাপ নেই। আমি বাধ্য হয়ে বললাম, একটা ভুল হয়ে গেছে আপা। সেটা কি? আমি একটা রং নাম্বারে কথা বলে ফেলেছিলাম এক আন্টির সাথে। হেনা আন্টি মানিকগঞ্জের ছিল। উনাকে আমি ভুল করে গোলাপ বাড়ির সম্পর্কে বলে দিয়েছিলাম। আজ দেখি আন্টি ওই বাড়ির দোতলায় উঠেছে। তুই কিভাবে জানলি যে ওরাই সেই বাড়িতে উঠেছে? আমি শুকনো মুখে বললাম, কলেজ থেকে ফেরার পথে আমি ভুল করে তাদের কথোপকথন শুনে নিয়েছিলাম। আমার নাম নিয়েছিল আন্টিটা, এমনকি তার কণ্ঠও একই। বিশ্বাস করো আপা, আমি ওদের বলিনি এখানে আসতে। আমি জানতামও না চলে আসবে। আমাদের তো কথাবার্তাও বন্ধ ছিল অনেকদিন। আমি পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম। আমি ভাবলাম আপা আমার এসব গল্পকে মিথ্যে মনে করবেন, করাটাই স্বাভাবিক। এমন নাটকীয় ঘটনা তো সিনেমাতেই হয়, বাস্তবে হয় নাকি? তাও আমি আশায় রইলাম যে আপা আমাকে বিশ্বাস করবে। সত্যিই করলো। কিন্তু আপা খুব রেগে যায়। ইতি আপা দাঁতে দাঁত চেপে বলল, আহাম্মক একটা।
মানুষ করতে পারলাম না এখনো। ঠিক পরের দিন রাতে ইতিআপা এক অদ্ভুত কাণ্ড করে বসলো। সে নুডলস রান্না করে আমাকে ডেকেছে যেন মাথায় ঘোমটা দেই। আমি মাথায় ঘোমটাটা দিতে দিতে বলি, কোথাও যাচ্ছি। আপা একটি টিফিন বক্সে নুডলস নিয়ে বলল, হুম, গোলাপ বাড়ি। আমি চরম অবাক হলাম। কিন্তু কেন? তুই যেই অকাজ করেছি শেষ তা ভালো মতো ঘেঁটে দেখতে, কাদের সাথে রং নাম্বারে ভাব করছিস সেটাও তো জানা দরকার। বলেই আপা আমাকে টেনে নিয়ে গেল গোলাপ বাড়ি, যে বাড়িতে আসার জন্য আমি সর্বদা উৎসুক হয়ে থাকতাম। আজ সেই বাড়িটা আমার কাছে কেমন জমের বাড়ি মনে হচ্ছে। ইচ্ছে হচ্ছে বাড়ি থেকে বহুদূর পালিয়ে যাই। আমাদের পা জোড়া থামলো দোতলার এক ফ্ল্যাটের মুখে। বেল বাজাতে গিয়ে বুঝলাম বেল নেই, তাই বদ্ধ দরজাতে কড়া নাড়তে হলো। কিন্তু সময়ের ব্যবধানে স্বাস্থ্যবতী এক ভদ্রমহিলা দরজা খুলে দিলেন। আমার তাকে চিনতে অসুবিধা হলো না যে ইনিই হেন আন্টি। আমি আপার পিছনে থাকার চেষ্টা করলাম। ইতি আপা বাড়িতে যতটা বদমেজাজি, বাড়ির বাহিরে ঠিক ততটাই আন্তরিক। আপা খুব সুন্দর করে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি, আমি ইতি, আপনাদের প্রতিবেশী। শুনলাম আপনারা নতুন এসেছেন, তাই দেখা করতে এসেছি। হেন আন্টি বোধহয় খুশি হলেন আপাকে পেয়ে। তখন আন্টি আমাকে সেভাবে লক্ষ্য করেনি। ওয়ালাইকুম আসসালাম ইতি, আসো আসো ভিতরে আসো। ইতি আপা সৌজন্যতার সাথে ভিতরে প্রবেশ করলো। আন্টিকে সাথে নিয়ে আসা নুডলসও দিল। আন্টি এতে হেসে দিয়ে বললেন, আরে এখনো পরিচিতই হলাম না, খামাখা এটা আনার কি প্রয়োজন ছিল মেয়ে? এসে বসো। প্রথমেই দুঃখিত বলে নেই, বাড়ি কিন্তু এখনো সেভাবে গুছাতে পারিনি। আমরা আন্টির সাথে বসতেই আমার অদূরে নজর আটকালো। রান্নাঘরের কাছাকাছি সেই যুবক অর্থাৎ আন্টির ছেলে ফিল্টার বসানোর কাজে ব্যস্ত। হেনা আন্টি আমার দিকে তাকালেন, কি মিষ্টি মেয়ে তুমি, নাম কি তোমার? আমি এবার নার্ভাস হয়ে আপার দিকে তাকালাম। নাম বললেই তো চিনে ফেলবে। আপা আড়ালে চোখ রাঙানি দিল। এর অর্থ হলো আমি যেন ভদ্রমহিলাকে নিজের পরিচয় দেই। আমি কি মনে করে আবার সেই ছেলেটার দিকে তাকালাম। এবার কেন যেন ভদ্রলোকও আমার দিকে তাকালো। আমি অনুভব করলাম আবারও আমার গলা শুকিয়ে গেছে। আমতা আমতা করে বললাম, অরিত্রী। হেনা আন্টি চমকে গেলেন। অস্পষ্ট স্বরে বললেন, তুমি অরিত্রী, রং নাম্বারে আমার কথা বলা সঙ্গী? আমি মাথা নাড়াই, মনে হলো আন্টিকে পরিচয় দিয়ে ভুল করিনি। আন্টি তৎক্ষণাৎ আমাকে এসে জড়িয়ে ধরলেন। আহ অরিত্রী, কত মিষ্টি দেখতে তুমি, একদম কল্পনার বাইরে। ভাবতেই পারিনি তোমার সাথে এভাবে দেখা হবে। তোমার ফোন বন্ধ বলছিল কেন? কাল থেকে চেষ্টা করছি। গতকাল থেকে আমি মোবাইল বন্ধ করে রেখেছিলাম আতঙ্কে। এটা তো আর বলতে পারি না। আন্টি সেই বিষয়ে বিশেষ কিছু জানতে চাইলেন না। তিনি উল্টো ব্যস্ত হয়ে পড়লেন কিভাবে আপ্যায়ন করবেন। আমি আবারও ছেলেটার দিকে তাকালাম। সে আমার দিকে এক পলক তাকিয়ে আবারও নিজের কাজে ধ্যান দিয়েছে। যেন আমার প্রতি ওনার কোনরূপ আগ্রহ নেই, উল্টো আমি যেন তার বিরক্তির কারণ। ব্যাপারটা আমার ভালো লাগলো না, তবে আপার ব্যাপারটা পছন্দ হলো। ছেলেটা আমাদের দিকে তেমন তাকাচ্ছে না, এর মানে এই ছেলেকে নিয়ে তার ভয়ের কারণ নেই। ইতি আপা আবার খুব মানুষ পড়তে জানে। হিনান্টি খুব অল্প সময়ের মধ্যে চানাচুর চা বিস্কুটের ব্যবস্থা করে ফেললেন। ইতি আপা সৌজন্যতা বজায় রেখে বলল, এসব কি প্রয়োজন ছিল আন্টি? দূর, কি বলো, তোমরা এসেছো নিজে থেকে, এতে আমি খুব খুশি হয়েছি। ইতি বোধহয় অরিত্রীর বড় বোন হও, তাই না? জি আন্টি। ওনাদের মাঝে অল্প সময়ের মাঝেই খুব ভাব হয়ে গেল। কথাবার্তার ফাঁকে হেনা আন্টি তার ছেলেকে ডাকলেন, আসো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই। ও আমার একমাত্র ছেলে, নিশীথ। বাবা, সালাম দাও অপুকে। নিশীথ নামের মানুষটা সালাম দিল বুঝলাম আপার থেকে বয়সে ছোট। আন্টি আবারও বলল, নিশীথ ডাক্তারি পড়ছে, সবেই ইন্টার্নি শেষ, এখন বেসরকারি এক হসপিটালে চাকরি পেল। আমার গর্ব আমার ছেলে। বড় এক মেয়ে আছে, ওর শ্বশুরবাড়ি ঢাকাতেই। বলে এবার আন্টি আমার দিকে তাকালেন দুঃখিত।
আমাদের মাঝে অনেকদিন যোগাযোগ হয়নি। আসলে হয়েছে কি, হঠাৎই আমি অসুস্থ হয়ে যাই। আমাকে জরুরি ভিত্তিতে ঢাকার হসপিটালে ভর্তি হতে হয়। এতদিন মেয়ের বাসাতে থেকেই বাকি চিকিৎসা নিয়েছি। এরপর তোমার দেওয়া ঠিকানার কথা মনে পড়ে যায়। অনেক চড়াই উতরাই করে শেষমেশ এই গোলাপবাড়িতেই ঠাঁই হলো। কোথায় ভাবলাম কল দিয়ে তোমাকে সারপ্রাইজ দেব, উল্টো তুমি সারপ্রাইজ করে দিলে অরিত্রী। ভদ্রমহিলার মুখে হাসি। এর মাঝে আপার সাথে ওনার আলোচনা আরো বাড়লো। যেই ইতি আপার সব সময় বলে বাইরের মানুষের কাছে বেশি কথা বলা ঠিক না, সেই আপাই আজ ওনাকে আমাদের পরিবারের কথা জানালো। দুজন দুই পরিবারের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারলো। আপা একসময় আমার পদার্থবিজ্ঞানের ফেল করার রেকর্ডও ভাঙা রেডিওর মতো করে ঝেড়ে দিলেন। আর বলবেন না আন্টি, এই মেয়েকে নিয়ে থাকা যাচ্ছে না। সবসময় পদার্থবিজ্ঞানে ফেল করবে, কোনো কোচিং, কোনো টিচারই ওকে ঠিক করতে পারছে না। কি যে দুশ্চিন্তার মাঝে পড়েছি। হেনা আন্টি দুঃখ প্রকাশ করলেন। কিন্তু আমার এদিকে মাথা হেড হয়ে গেল। আপার কি দরকার ছিল প্রথম দিনেই আমার এভাবে অসম্মান করার? ফেল করেছি বলে কি এটা সবাইকে বলে বেড়াতে হবে? এগুলো কি কাউকে বলার মতো? ছি, কি জঘন্য লজ্জা! রান্নাঘরে নিশীথ নামের লোকটা, অনুভব হলো এই লোকটাও আপার এসব ঠোঁটকাটা কথাবার্তা শুনে নিয়েছে। আমার কান দিয়ে এবার ধোঁয়া বেরোতে শুরু করলো। হেনা আন্টি আমার সমস্যার কথা শুনে আগ বাড়িয়ে বললেন, আমার ছেলেও তো সায়েন্সের স্টুডেন্ট ছিল, পড়াশোনায় বেশ ব্রাইট। ওকে বলবো না হয় যখনই সময় পাবে অরিত্রীকে সমস্যাগুলো দেখিয়ে দিয়ে আসবে। কি বলো অরিত্রী, আপত্তি নেই তো? শেষ যেটুকু বেঁচে থাকার সম্মান ছিল সেগুলোও হিনান্টি আপার সাথে তাল মিলিয়ে শেষ করে দিলেন। মুখের উপর কে না করতে পারে? তাও আমার মতো মানুষ। হেনা আন্টি বড় আশা নিয়ে আমার দিকে চেয়ে আমার হয়ে আপাই উত্তর দিল, অনেক ধন্যবাদ আন্টি, বড্ড উপকার করলেন। পরের দিন সন্ধ্যার আগে দিয়ে আমার বাড়ির সামনে দাঁড়াতে হলো। আপা কল দিয়ে জানিয়েছে আসার পথে নিষিদ্ধ ভাইয়াকে ডেকে আনবে। আপা তাদের জানিয়ে দিয়েছে যখন আপা বাসায় উপস্থিত থাকবে শুধু তখনই নিষিদ্ধ ভাইয়ার আসার অনুমতি আছে। আমি তো এটাই ভেবে পাচ্ছি না, এই গুমরামুখ ডাক্তার আমাকে পড়াতেই বা রাজি হলো কোন সুখে? সে তো দিব্যি ডাক্তারি করছেনই। আন্টির থেকে যতটুকু শুনেছি ভাইয়া নিতান্তই বোরিং মানুষ। তাকে দিয়ে আমাকে পড়ানো অসম্ভবের কাতারে পড়ে। সেখানে এই লোকটা সেই অসম্ভব কাণ্ডটাই করছে। জীবনে আমার আর কত কি দেখা লাগবে আপার দৌলতে। কিছুক্ষণের মধ্যে দেখলাম আপা নিশীথ ভাইকে নিয়ে আসে। আপা তার স্বভাব অনুযায়ী আগে আগে হাঁটলেও উনি পিছনে আছেন। দুই পকেটে হাত গুজে তাড়া ছাড়াই আস্তে ধীরে আসছে। আপা আমাকে বলল, নিশীথকে ভিতরে নিয়ে আয়, আমি আগে আগে গিয়ে কাজগুলো সেরে নেই। নিশীথ ভাই আমাদের গেটের সামনে এসে থেমে গেল। ল্যাম্পপোস্টের আলোয় আমাদের বাড়ির নামটা দেখা যাচ্ছে। আমাদের বাড়ির নাম ছুটি। মূলত সেটা দেখেই তার থমকে যাওয়া বা ভ্রু কুঁচকে বলল, বাড়ির নাম ছুটি যে? এই প্রশ্নটা একসময় আমার মনে হয়েছিল, তবে আমার বাবা জবাব মাহবুব হোসেন এর এক সুন্দর উত্তর দিয়েছিলেন। আমি বাবার উত্তরটাই আওড়ালাম। মানুষ তো কর্মজীবনকে বিদায় দিয়ে বাড়িতে ছুটি কাটাতে আসে। ছুটি যে আমাদের বাড়ি। কথাগুলো হয়তো পেঁচানো লাগতে পারে, তবে এর মর্মার্থ গভীর। আমি হয়তো বাবার মতো এত গুছিয়ে বলতে পারিনি, তবে চেষ্টা করেছি। কেন যেন এখন আমার কথাবার্তা এলোমেলো, ঠিক গুছিয়ে বলতে শিখিনি। লিখতে পারবো, তবে মানুষের সাথে চেনা জানা না হলে আমার কথা বলা মুশকিল হয়ে পড়ে। নিশীথ ভাই এ বিষয়ে কোনো প্রকার কথা না বলে ভিতরে চলে গেলেন। আমি দেখিয়ে দিলাম দোতলার ডান পাশের ইউনিটটি আমাদের। ইতিহাপার নিশীথ ভাইয়াকে আমার ঘরে যাওয়ার অনুমতি দিলেন না। আমাকে দেখিয়ে দিবে বসার ঘরেই। আমি ভাইয়াকে অপেক্ষা করতে বসিয়ে গেলাম বই আনতে। আপা ততক্ষণে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকছে। আজ আমি নিজে থেকেই শরবত বানিয়ে রেখেছি আপার জন্য।
তার ঝাড়ি শোনা থেকে আজকের মতো বাঁচা গেল। বই নিয়ে যখন ফিরলাম তখন দেখলাম নিশীথ ভাইয়ের নজর আমার বুক সেলফের দিকে। বুক সেলফটা আমার রুমে থাকার কথা হলেও আপা বসার ঘরে রেখেছে। বুক সেলফ নাকি বসার ঘরটা আরো সুন্দর করে তুলেছে। আমি বসতেই ভাইয়া বলল, সায়েন্সের স্টুডেন্টের ঘরে ইতিহাসের বই স্টেন্স। আমি মিনমিন করে বললাম, আমার ইতিহাস ঘাটাঘাটি করতে ভালো লাগে, তাহলে সায়েন্স পড়ার কি দরকার? এর উত্তর আমার দেওয়া হলো না। নিশীথ ভাইয়ের তখনও ভ্রু কুঁচকানো। আমাদের মাঝে আর আলাপ হলো না। খুব দ্রুত পড়াশোনায় ঢুকে যেতে হলো। মিনিট বিশেকের মাঝেই উনি আমার অসংখ্য ভুল ধরে কপাল কুঁচকে ফেলল, যেন আমাকে পড়ানোর নামে বিরাট বড় বোঝা কাঁধে তুলে নিয়েছে। এর মাঝে আপা আসলো সন্ধ্যার নাস্তা নিয়ে। আপার চোখে মুখে আশা, যেন সে আশা করছে নিশীথ নামক মানুষটার মাধ্যমে আমার ফেল ঘুচবে। খুব অবান্তর ভাবে আমিও পদার্থ বিজ্ঞানে টপ করে ফেলবো। ইতি আপা নাস্তাটি টেবিলের একপাশে রেখে নিশীথ ভাইকে জিজ্ঞেস করলো, কি অবস্থা, আর কি দেখলে? সমস্যা জটিল আপু। বোধহয় সরাসরি প্রথমবারের মতো আপা এবং ভাইয়ের মাঝে কথোপকথন শুনলাম। আপাকে কি দারুণ করে আপু ডাকছে। মনোযোগ দিয়ে মানুষটার দিকে তাকালামও এক পলক। নিঃসন্দেহে সে একজন সুদর্শন শ্যামল পুরুষ। শক্ত চোয়াল, হালকা পাতলা দাড়িতে হয়তো মেয়েটা পটে যাবে। আমার বান্ধবী বৃষ্টি দেখলে হয়তো এতক্ষণে মনের সর্বনাশটা করে ফেলতো, আর আমাকে দিনরাত জ্বালাতো। ভাগ্যিস মেয়েটা দেখেনি। ইতি আপা চিন্তিত সুরে বলল, সে কি জটিল? জি, ইন্টার পরীক্ষার খুব বেশি দেরি নেই। এমনত অবস্থায় সিলেবাস কমপ্লিট করাটা খুবই কষ্টসাধ্যের হয়ে যাবে। দেখো ভাই, কিছু করতে পারো কিনা। ইন্টার পরীক্ষায় তো আর ফেল আসতে পারে না। নিশীথ ভাই এবার মাথা তুলে তাকালো না, বইয়ের ভাঁজে নজর স্থির করে সময় নিয়ে বলল, একচুয়ালি ওকে জোর করে সায়েন্সে পড়ানো উচিত হয়নি। যে যেটাতে আগ্রহী তাকে তাতেই পড়তে দেওয়া উচিত। ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু রেজাল্টই ভালো আসে না। নিশীথ ভাইয়ের খুব স্বাভাবিক সরল কিছু বাক্য ছিল, অথচ এই সামান্য কথাগুলোই আমার উপর প্রভাব ফেলল। কেউ সামান্য কথায় প্রেমে পড়ে আমি পড়ছিলাম সেদিন সেই মুহূর্তে। আমার বান্ধবী বৃষ্টির আগে মনের সর্বনাশটা আমারটাই ঘটে যায়। বোধহয় সেদিনই এমন হয়েছিল। আমাকে প্রথমবারের মতো কেউ বুঝতে চেষ্টা করেছিল, কেউ আমার হয়ে কথা বলছিল। নিশীথ ভাইয়া রোজ পড়াতে আসতেন না, সপ্তাহে সর্বোচ্চ 3 দিন, তাও কম। বেশিরভাগ 2 দিনই হতো। বেচারার হসপিটালে নতুন চাকরি, ইন্টার্নি না করলে হয়তো এতদিনে এই দুই মিলে পাগল হয়ে বসতো। কিন্তু ভদ্রলোক বেশ ধৈর্যশীল। আন্টি বলেছিলেন খুব বোরিং স্বভাবের, কিন্তু আমার কখনই এমন লাগেনি। যেখানে বান্ধবীরা প্রেমে পড়ে রং বেরঙের শব্দ আওড়াতো, আমার তখন এই চুপচাপ কথা কম বলা মানুষটাই রঙিন লাগতে শুরু করলো। 18-র প্রথম প্রেম, তাকে ঘিরে গল্প কথা লিখতে তো জমানো টাকা দিয়ে একটা ডায়েরিও কিনে নিয়েছিলাম। এখন অবধি কয়েক পাতার শব্দও লিখেছি। নিশীথ ভাই আমার পুরোপুরি ছাড় এখনো বলা যাচ্ছে না। তাকে আমি শিক্ষক কম ভাই ডাকি বেশি। শিক্ষকের চাইতেও বেশি সম্মান নিয়ে তিনি আমার মনে স্থান পেয়েছে। এই তো সেদিন যখন আমি পড়ছিলাম, আমার ফোনে আননোন নাম্বার থেকে কল এলো। ইদানিং এর রং নাম্বার আমাকে খুব বিরক্ত করছে। এটা খুব সম্ভবত কোনো ভকাটে। একবার কল রিসিভ করেই বুঝেছিলাম কী সব সুন্দরী টিয়া পাখি রূপবতী বলে ফেনা তুলছিল। আমি মুখের ওপর কল কেটে দিয়েছিলাম। কিন্তু নিশীথ ভাই আমার দিকে জিজ্ঞাসা করছিল, কে? চিনি না, হবে কোনো বখাটে। বিরক্ত করে। আমি শুধু মাথা নাড়িয়েছিলাম। ভাইয়া তখনই অনুমতি নিয়ে কল রিসিভ করলো। ভাইয়ার বেশি কিছু বলতে হয়নি, শুধু তার পুরুষালী কণ্ঠ, শক্ত কণ্ঠস্বরই ছিল ঘটনার ইতি টানার অগত্যা। সেই নাম্বার থেকে আর কখনো কল এলো না। এরপর থেকে আমিও ছুতো পেলাম। রং নাম্বার থেকে কল আসলে আমি
নিজে থেকে মোবাইল এগিয়ে দেই। বাকিটা নিশীথ ভাইয়া নিজ দায়িত্বে বুঝে নেয়। এরপর আরো একটা উপলব্ধি হলো, মানুষটা আমার বড়সড় জায়গা হয়ে গিয়েছেন। হেনা আন্টির সাথে আমার প্রায়ই বসা হয়। আমি তাদের বারান্দায় যেই। গোলাপবাড়ির এই বারান্দায় বসার স্বপ্ন পূরণ হয় আন্টির সাথে দেখা করতে এলেই। হেনা আন্টিও চোখ চকচক করে বললেন, যাক, আমার কারণে একটু তো তোর মুখের হাসিটা দেখতে পারি। আমি হেসে দিই আন্টির কথাতে। আন্টি সেই হাসির উপহার স্বরূপ গুড় হাতে ধরিয়ে দেন, তাকে মানিকগঞ্জের বিখ্যাত গুড়। বাড়ি থেকে কেউ এনে দিলে তিনি প্রায়ই আমাদের হাত ধরে দিয়ে দেন এবং আদেশে সুরে বলেন, বেশি বেশি গুড় খাবি, মিষ্টি খেলে চাপ কমে। আমি শুধু হেসেছিলাম আন্টির উদ্ভট কথায়। নিশীথ ভাই আমার রুটিন সেট করে দিয়েছিল, সেই রুটিন অনুযায়ী আমি পড়া আগাতে লাগলাম। পদার্থ বিজ্ঞান আমি এখনো সেভাবে বুঝি না, তবে এটুকু বলতেই পারি আগের থেকে কিছুটা উন্নতি অবশ্য হয়েছে। এসব ঘটনার মাঝে একদিন ইতি আপার হাজবেন্ড জিহাদ ভাই এলেন, ঘুরে গেলেন দুদিনের মতো। তিনি আসাতে আমার একটুর জন্য হলেও পড়াশোনা থেকে ছুটি মিলেছিল। হেনা আন্টি তো ভাইয়ার আসার খবর শুনে এক দুপুরে দাওয়াত দিলেন আমাদের। ভাইয়াও নতুন মানুষদের সাথে আলাপ করে বেশ সন্তুষ্টই হলেন। আমার বাবা ইদানিং বাড়ি ফিরেন না, প্রায়ই তাকে সিলেট গিয়ে থাকতে হয়। বাবার ব্যবসার মূল উদ্দেশ্য মূলত সিলেটেই। ইদানিং যখন আসেন দেখলাম বাবার চিন্তিত মুখ। আমাকে দেখলেই কেমন দীর্ঘশ্বাস ফেলেন। এই দীর্ঘশ্বাসের কারণ জেনেছি গত রাতে। বাবা আমাকে বিয়ে দিতে চান, হাতে পাত্র আছে ভালো। আমার যেহেতু পড়াশোনা নড়বড়ে, বিয়ে দিয়ে সংসারমুখী হলে মন্দ কি, কিন্তু আপা তা হতে দিলেন না। তাদের দুজনের মাঝে কথা কাটাকাটি হয়েছিল, আমি নীরবে রুমে চলে আসা ছাড়া আর কিছু করতে পারিনি। মায়ের সাদা কালো ছবিতে চেয়ে শুধু ভাবছিলাম, আমি কি এতটাই বোঝা? সায়েন্স না হয় একটু কম বুঝি, তাই বলে বাবা আমাকে বিয়ে দেওয়ার চিন্তা করবেন? আমি টের পাই বাবা আমাকে নিয়ে সর্বদা দুশ্চিন্তায় থাকেন। আমাকে নিয়ে অনেকেই অনেক কুমন্ত্রণা দেয়, সেটাও জানি। তাই বলে বাবা একবারও কি জানার চেষ্টা করবে না আমি কি চাই? যখন সায়েন্স নিতে বলেছিল সবাই, তখন তো আমি হাসি মুখেই মেনে নিয়েছিলাম। এখন এটা একটু কম বুঝলে আমার কি করার আছে? আমি তো চেষ্টা করি। সামান্য পরীক্ষা, তবুও একদিন এক অকাজ করে বসলাম, হঠাৎ করে ক্লাস ব্যাংক বাঙ্ক দিলাম আমি। দিয়েছিলাম মূলত নিজেকে সময় দিতেই। কিন্তু এতেও ঘটে গেল বিপত্তি। আমার এই সুন্দর মুহূর্তে ব্যাঘাত ঘটালো সর্বনাশা বৃষ্টি। কলেজ থেকে বের হওয়ার আগেও ধরতে পারিনি আকাশ এমন শত্রুতা করবে আমার সঙ্গে। অগত্যা ভিজতে ভিজতে এক ছাউনির নিচে দাঁড়াতে হলো, কিন্তু এতেও লাভ হলো না। বাতাস বৃষ্টির বেগ ঘুরে ছাউনিতেও ভিজে গেলাম। ভাগ্যিস সকালে মেঘলা আকাশ দেখে ব্যাগের বইগুলো পানিতে মুড়িয়ে নিয়েছিলাম। পরে অবশ্য আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। এখন আবার নামলো তুখোড় ঝড়। বৃষ্টি কিছুটা কমে আসতেই আমি ছাউনি থেকে বেরিয়ে গেলাম। নীরবে হাঁটতে হাঁটতে অদূরে দেখলাম নিশীথ ভাই এদিকে আসছে। তার নজর আমার উপর। আমার গা কেমন শিউরে উঠল। মানুষটা অ্যাপ্রন পরা যেন সদ্যই হাসপাতাল থেকে ফিরছে। হেনা আন্টির থেকে শুনেছি তার নাইট ডিউটি ছিল, এখন ঘড়িতে বোধহয় ১:৩০টার মতো বাজছে। উনি এই সময় বাড়িতে না গিয়ে রাস্তায় কি করছে? নিশীথ ভাই আমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, ভিজছ কেন? মন্দ লাগছে না, তাই বলে একা কলেজ নেই? আমি আমতা আমতা করে বললাম, আপনিও তো ভিজছেন। আমার হিসেব আলাদা। তুমি কলেজে না গিয়ে এখানে কি করছো? বা বাঙ্ক দিয়েছিলাম। নিশীথ ভাই আমার ভেজা মুখটায় তাকালো, এরপর কি যেন ভেবে তিনিও আমার পাশে হাঁটতে শুরু করলো। আমি বিস্মিত হয়ে বললাম, আপনি আমার সাথে যে? কেন, থাকতে পারি না। মা যদি জানতে পারে তার প্রিয় সঙ্গীকে আমি বৃষ্টির মাঝে একা ছেড়েছি, আমাকে বাড়িছাড়া করবেন। কিন্তু আপনি তো সারা রাত ডিউটি করে ক্লান্ত। আমার এটুকু কথাতেই ওনার জন্য আকাশসম চিন্তা বৃষ্টির মতো ঝরছিল, কিন্তু হুঁশ ফিরতেই
জিভ কাটলাম, ছি, কি বলে ফেলছিলাম। নিশীথ ভাইয়া সে প্রসঙ্গে না গিয়ে বলল, নীল খেতে গিয়েছিলাম, বৃষ্টিতে ক্লান্তি আসছে না। আমরা পাশাপাশি হাঁটলাম এক সময়ে। আমাদের রাস্তা পার হবার সময় হলো। নিশীথ ভাইয়া আমার দিকে ফিরে বলল, আমার হাতের ব্যাগটা ধরে নাও, রাস্তা পার হব। আবারও সারা গায়ে কম্পন খেলে যায় আমার। নিশীথ ভাইয়া চাইলেই আমার হাত ধরার অনুমতি চাইতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। আমি লাজুক মুখ নিয়েই উনার হাতের ব্যাগ ধরে উনার পিছু পিছুই রাস্তা পার হলাম। আমার মনে হচ্ছিল কলেজ বাঙ্ক দিয়ে ভুল করিনি, বরং সেরা সিদ্ধান্তটাই নিয়েছি। নয়তো তার সাথে আমার এই কাকতালীয় দেখা হওয়া সম্ভব হতো। এখনই বাড়ি ফিরে যাব। না, আরো ঘুরতে চাই। কে জানে কেন নিশীথ ভাই আমার ইচ্ছেকে গুরুত্ব দিল। হয়তো তিনিও বুঝতে পেরেছিলেন আমার পড়াশোনার থেকে কিছুটা বিরতির দরকার, তাই ঘুরলেই বরঞ্চ ভালো হবে। বেশ, তবে বাড়িতে কল করে বলে দাও আজ ফিরতে দেরি হবে। আমিও মাকে বলে দেই ছাত্রীর এটুকু ইচ্ছেতে যদি রেজাল্ট ভালো হয় তবে তাই সই। আমার কি হলো কে জানে, আমি খিলখিল করে রাস্তার মাঝে হেসে ফেললাম, যা আমার নিত্যদিনের আচরণের সম্পূর্ণ বিপরীত। কি সুন্দর করে বলল মানুষটা, বাড়িতে কল করে বলে দাও আজ ফিরতে দেরি হবে। আমি একবার কেন বারবার বলতে রাজি আছি যে, ডাক্তার সাহেব। আমাদের ঘুরোঘুরি হলো বিকেল অবধি। ভেজা শরীরেই ব্যাগে ভাইয়ার এক্সট্রা অ্যাপ্রন ছিল। তিনি সেটাই আমার হাতে ধরিয়ে দিয়ে বলছিলেন, এটা পরে নাও। এটা দেওয়ার সময় নিশীথ ভাইয়া আমার দিকে তাকাননি। তখন আশেপাশের মানুষও তেমন ছিল না, অথচ তার এই ছোট ছোট যত্ন আমাকে আরো গলিয়ে দিল মানুষটার প্রতি। শুকনো অ্যাপ্রন ভালো করে গায়ে জড়িয়ে আমি রিকশায় চড়লাম। আড়ালে অ্যাপ্রন থেকে নিশীথ ভাইয়ের ঘ্রাণ নিতেও ভুললাম না। প্রেমে পড়া যদি বাচ্চামো হয়, আমি তবে সেই বাচ্চাটিই হয়ে যাই কিছু সময়ের জন্য। ঘোরাঘুরি শেষে নিশীথ ভাইয়া নিজেই বাড়ির সামনে পৌঁছে দিলেন। অ্যাপ্রন দিতে হবে না, তুমি আপাতত বাড়ি যাও। ও হ্যাঁ, বলেই ভাইয়া তার ব্যাগ থেকে একটা বই এগিয়ে দিল। এটি মোনালিসার ছবি সংক্রান্ত এক বই। আমি অবাক হলাম। অস্পষ্ট স্বরে বলে বসলাম, এটা আনতে নীলক্ষেত গিয়েছিলেন? হ্যাঁ, ভাগ্যিস ভিজেনি খুব একটা, বইটা শুকিয়ে নিয়ে আসি। বলে নিশীথ ভাইয়া চলে গেল আমাকে একরাশ ভালো লাগায় ডুবিয়ে। আমি বাড়িতে ঢুকেই বইয়ের ভিতরটা দেখলাম। অবাক হয়ে দেখলাম প্রথম পৃষ্ঠায় নিশীথ ভাইয়ের হাতের লেখা। ডাক্তারদের লেখা ছিঁড়িবিড়ি আমার কখনোই পছন্দের না। এরা কোনোমতে প্রেসক্রিপশন লিখেই খালাস। হাতের লেখা বুঝলো কি বুঝলো না সেটা নিয়ে মাথা ব্যথা নেই। নিশীথ ভাইয়ের লেখাটাও ওই সকল ডাক্তারদের মতোই, তবে তাদের চাইতে এক চিমটির মতো পরিষ্কার। বৃষ্টির পানির কারণে লেখার কালি কিছুটা ছড়িয়ে গেছে। সেখানে লেখা, অরিত্রী, ইতিহাস পড়তে পছন্দ করো বিধায় এই সামান্য উপহার। এবার অন্তত পাশ করে আমার সম্মানটা বজায় রেখো, নয়তো মামাকে অপদার্থ শিক্ষক বলে উত্ত্যক্ত করবেন। নিশীথ ইউসুফ, 11ই আগস্ট 2007। একদিন হুট করেই ইতি আপা অসুস্থ হয়ে পড়লেন। নিশীথ ভাই আমাদের সাহায্য করলেন আপাকে হসপিটালে নিতে। পরীক্ষা নিরীক্ষার পর রিপোর্টে এলো আপা অন্তঃসত্ত্বা। সেই সম্পর্কে আপা খুশি হওয়ার বদলে কাঁদছেন বেশি। আপার এই কান্না আমাকে আর বাবাকে ভোঁকড়ে দিল। আপা, এভাবে কাঁদছো কেন? খুশির সংবাদে কাঁদতে হয় নাকি? আমাদের বাড়িতে যে নতুন সদস্য আসছে। ইতি আপার কান্নার ইতি ঘটল জিহাদ ভাইয়ের আসার পর। ভাইয়া আপাকে বোধহয় কোনো কিছুর বুঝ দিয়েছিল। সেই থেকে আপাকে আর কাঁদতে হয়নি। তবু বিষণ্ণতা যেন আপার পিছু ছাড়ছিল না। আমি তাদের ঘর পাশ কাটিয়ে যাওয়ার মুখে শুনতে পাই জিহাদ ভাইয়ার কিছু কথা। ভাইয়া বলছেন, দুঃখ করো না, সন্তান আল্লাহর দান, তিনি আমাদের ভরপুর দিচ্ছেন। এতে মন বিষণ্ণের কি আছে? আমাদের অরিত্রী এখনো আমাদেরই আছে। এসব ভেবে দুশ্চিন্তা করো না। এই সেনসিটিভ সময়ে দুশ্চিন্তা মোটেই উচিত নয়। আর হ্যাঁ, আপাতত চাকরি থেকে ছুটি নাও।
দুজনকে একসাথে মানুষ করতে হবে তো। আমি না হয় প্রতি রাতের ভাড়া একটু বাড়িয়েই দিলাম। পরের দিন বিকেলে যখন আমি ছাদে ছিলাম তখন দেখতে পাই গোলাপ বাড়ির সেই পছন্দের বারান্দাটায় বসে আছে আমার পছন্দের মানুষটা। ছেন্ড গেঞ্জি আর লুঙ্গি পরে সে পত্রিকা পড়ছে। ডাক্তার মানুষের বুঝি দেশের আনাচে কানাচে কি হচ্ছে তাও জানতে হবে। হেনা আন্টির থেকে শুনেছিলাম নিষিদ্ধ ভাইয়া ক্রিকেটার ফুটবলারদের ছবি পেপার থেকে কেটে সংরক্ষণ করে রাখতো। এখন মানুষটার বয়স 26-এ ঠেকেছে। নিশ্চয়ই তার সেই পেপার কাটিং শখও বয়সের সাথে সাথে মিয়ে গিয়েছে। যাক, বোরিং মানুষটার অন্তত এক সুন্দর শখ ছিল বটে। এমন মুহূর্তে দেখলাম সিঁড়ি বেয়ে জিহাদ ভাইয়া আসছে। আমি দ্রুত অন্যদিকে ফিরে নিজের টবের দিকে নজর দিলাম। অরিত্রি কি ব্যস্ত? না ভাইয়া, এই তো গাছগুলোকে পানি দেবো ভাবছিলাম। আমার হাসি মুখ আজকাল অনুভূতি গোপন করার দক্ষতা অর্জন করেছি। যে কেউ চাইলেও ধরতে পারবে না যে আমি ঠিক কি অনুভব করি নিশীথ ভাইয়ার জন্য। জিহাদ ভাইয়ের সাথে আমার তথাকথিত দুলাভাই শালীর মাখো মাখো সম্পর্ক নেই। আপাকে যেমন মা ভেবে অনুভব করি, জিহাদ ভাইও আমাকে সেই একই মমতায় আগলে রেখেছে। দরকারের কথা ছাড়া সেরকম কথা আমাদের মধ্যে না হলেও ভাই আমাকে স্কুলে পড়ুয়া বাচ্চাদের মতো ট্রিট করে। বাড়িতে আসলেই এটা সেটা কিনে দেয় থেকে শুরু করে লুডো খেলা সবই হয় আমাদের মধ্যে। বরং ভাইয়া আসলে আমাদের ছুটি, বাড়িটা যেন কিছুটা প্রাণ ফিরে পায়। তবু আমরা এখনো এক নির্দিষ্ট সীমাতে বন্দী। সেই সীমা লঙ্ঘনের ইচ্ছে কখনো আমারও হয়নি, ভাইয়ারও নয়। ফ্রি থাকলে এই সুন্দর শরতের মরশুমে চলো আড্ডায় বসি। নিশ্চয়ই ভাইয়া, বসুন, আমি গাছে পানি দেই। জিহাদ ভাই তাই করলেন। আমি গাছে পানি দেওয়ার বাহানায় নিশীথ ভাইয়াকেও দেখতে ভুললাম না। টেস্ট পরীক্ষায় আমি পাশ করে গেছি পদার্থবিজ্ঞানে, তাই নিশীথ ভাইয়ার পড়ানো লাগে না। তবুও মাঝে মধ্যে সমস্যা হলে ভাইয়াকে বললে সে সময় করে এসে দেখিয়ে দিয়ে যায়। আমার এইটুকু সময় মন্দ লাগে না। ইচ্ছে তো হয় মানুষটাকে নিজের কাছে বন্দি করে রাখি, কিন্তু তাতে আর ভালোবাসা থাকলো কই। এমন মুহূর্তেই নিশীথ ভাই কি মনে করে আমাদের ছাদে আমার দিকে তাকালো। আমি চট করে চোখ নামিয়ে ফেলি। আজকাল কেন যেন মনে হয় আমাকে নিশীথ ভাইয়া পছন্দ করে, কিন্তু আমার ঠিক বিশ্বাস হয় না আমার মধ্যে এমন কোনো গুণ নেই যেটা তার মতো পরিণত বয়সের একজন যুবককে আমার প্রেমে ফেলবে। অন্তত আমার তো তাই ধারণা। জিহাদ ভাইয়া কথা ঘুরালো না, সময় নিয়ে সোজা সাপটায় বলল, তোমার আপা মূলত বাচ্চার জন্য কাঁদছিল না, তোমার জন্য কাঁদছিল। মুহূর্তে আমার হাত দুটো স্থির হয়ে গেল। আমি পানির পট ফেলে বিস্মিত চোখে তাকালাম ভাইয়ের দিকে। অস্পষ্ট স্বরে বললাম, আমার জন্য? হ্যাঁ। যখন আমার শাশুড়ি মা মারা গেলেন তখন তোমার বয়স মাত্র ৮, আর ইতির তখন ২০ চলছে। সেই থেকে সে পড়াশোনার পাশাপাশি তুমি সহ সবাইকে সমান গুরুত্ব দিয়েছে। বিশেষ করে তোমাকে। মায়ের কাছে কথা দিয়েছিল তোমার বিয়ে অবধি তোমাকে একদম নিজের সাথে মিশিয়ে রাখবে। একটা সত্যি কথা জানো? বলুন ভাইয়া। ইতির আর আমার বিয়ে অ্যারেঞ্জ নয়। আমি তোমার আপাকে পছন্দ করেছিলাম, কিন্তু তোমার আপা সাফ সাফ বলে দিয়েছে বাসায় বিয়ের প্রস্তাব দিতে। আমিও প্রস্তাব পাঠালাম, ওকে আংটি পরিয়ে রাখলাম, কারণ তোমার আপা দ্রুত বিয়ে করতে চাচ্ছিল না। আমিও তাই ওকে জোর করিনি, ওকে সবসময় ফুল সাপোর্ট দিয়েছি। আমিও এদিক থেকে আমার চাকরিতে ধ্যান জ্ঞান দিলাম। আমাদের দুজনের মধ্যে অদৃশ্য কম্বিনেশন চলছিল, যেন কে কার আগে এগিয়ে যাব। হা হা, ভালোবাসার মানুষকে উঠতে দিয়েছি। মেয়েটার যখন মনে হলো সে আমাকে বিয়ে করতে প্রস্তুত, তখনই আমাদের বিয়ে হলো। এরপর প্রায় ৩ বছর কিভাবে কেটে গেল। ভাইয়া থামলো। আমি ভাষা হারিয়ে ফেললাম। এবার ভাইয়া এই প্রসঙ্গে এসে কিছুটা ইতস্ত বোধ করলো, তবু আমাকে জানানো জরুরি ভেবে আবারও বলতে শুরু করলো, আমি ৩ বছরের বাচ্চার কথা ভেবেছি বহুবার।
কিন্তু তোমার আপা বাঁধছে দেশে, বলেছে এখনো তোমার বিয়ের বয়স হয়নি। সে মাকে কথা দিয়েছে তোমাকে আগলে রাখবে। যদি নতুন সদস্য এলে তোমাকে ভুলে যায়, তোমাকে সময় দিতে না পারে, সময় না দিলে যদি তুমি দূরে চলে যাও, এই ভয়ে তোমার আপা প্রায়ই দুশ্চিন্তা করতো। বাচ্চা নিতে চাইতো না, বলতো অরিত্রী আছেই তো, ও তো আমার বাচ্চার মতোই, ওকে আগে পেলে বসে বড় করি, মানুষের মতো মানুষ করি। সত্যি, তোমার বোনটা যে কি পাগলাটে, আমিও পাগল হয়ে তাকে সঙ্গ দিতাম। ভাবলাম তাই তো, আমাদের অরিত্রী কি সন্তানের থেকে কম কিছু? আমি অনুভব করলাম আমার চোখ ঝাপসা হয়ে এসেছে। আমার চোখের সামনে ভেসে উঠল আপার সেই রাগী রূপটা, যে সবসময় আমাকে রাগী রূপটাই দেখিয়েছে, চরম শাসন করেছে। ভেবেছিলাম আমি আপার বোঝা, আপা আমাকে লুজার মনে করে। অথচ অজানা ছিল আপার শাসনের চেহারার আড়ালেও এক মমতা সত্তা ছিল, যে আমাকে সন্তানের মতো করেই আগলে রেখেছে। নিজের জখম সয়েছে, কিন্তু কখনো আমাকে বেদনার ছায়াও মাড়াতে দেননি। জাহিদ ভাই আবারও বলল, আব্বা তোমাকে নিয়ে ভয়ে থাকতেন। তুমি তো ইতির মতো এত কঠিন নও, তুমি খুবই নাজুক, সহজ সরল। এজন্য তোমাকে নিয়ে ভয়টাও ছিল বেশি। কখন না জানি কোন কুনজরে পড়ে যাও। এজন্য মেট্রিকের সময় তোমাকে বিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তোমার আপা সবসময় ঢাল হয়েছিল। সে স্বপ্ন দেখেছিল তুমি তার মতোই বহুদূর পড়বে, যেন তোমার কখনোই কারো উপর নির্ভরশীল হতে না হয়। আমি চুপ করে মাথা নিচু করে রইলাম। কোনো মতে চোখের জলটুকু বের না করার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু চোখের অশ্রু বড্ড বেমানানি করছে। টপ টপ করে পায়ের কাছে গিয়ে পড়ছে। জাহিদ ভাই হঠাৎ উঠে দাঁড়ালেন, আমার মাথায় ভরসার হাত রেখে বলল, কখনো নিজেকে একা ভেবো না, আমি এবং তোমার আপা সব সময় তোমার পাশে আছি বোন। সেই ঘটনার পর কিছুদিন আমার ইতি আপার চোখে চোখ রাখার সাহস হয়নি। কেমন যেন আপাকে এড়িয়ে যাচ্ছিলাম। ইতি আপা হয়তো জানে জাহিদ ভাই আমাকে কিছু বলেছে, তাই আপাও আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করেনি। থাকুক না কিছু কথা, একান্তই নিজস্ব। জাহিদ ভাই আবার আমাদের দুই বোনের মধ্যে পড়েছে গ্যারাকলে, তাই তিনি একদিন ঘোষণা দিল আমরা সবাই সোনারগাঁও যাব। আমি সোনারগাঁও শুনেই লাফিয়ে উঠলাম খুশিতে। বলে গেলাম আমার ভীমরতি চেপেছিল। সোনারগাঁও মানেই তো ইতিহাসের আরেক নাম। ইতিহাস যেখানে সেখানে অরিত্রী এক পায়ে দাঁড়ানো। জাহিদ ভাইয়া আরেকটা চমকও দিল, বলল, নিশিতরাও যাবে। নিশিতের ক্যামেরা আছে, ওর ক্যামেরা দিয়ে আমরা সবাই ছবি তুলবো, অরিত্রীকে বেশি বেশি তুলে দিব। আমার মনে হলো খুশিতে ঘি পড়ছে। দূরে কোথাও যাবো, আবার সাথে হেনা আন্টি আর নিশিত ভাইও থাকবে। আমি সেদিন থেকেই কল্পনা সাজিয়ে ফেললাম। বাবাও অনুমতি দিলেন আমাদের যাওয়ার। এতে যদি মেয়েদের মন ভালো হয় তাহলে ঘুরে আসুক, না হয় জাহিদ ভাই তো যাচ্ছেই। সোনারগাঁও যখন পৌঁছালাম, এক মুক্ত হাওয়া গা ছুঁয়ে যেন আমাদের স্বাগত জানালো। আমি কি ভেবে আজ শাড়ি পরেছি, হেনা আন্টি তো প্রশংসায় পঞ্চমুখ। উনি কখনোই আমাকে শাড়ি পরতে দেখেনি। সালোয়ার কামিজ আমার স্বস্তি, তাই সেভাবে এতটা ঘটা করে পরা হয়নি। তবে অনুভব করছিলাম নিশীথ ভাইয়ের নজর যেন সরছিলই না। আমার এত লজ্জা লাগছিল, মানুষটার এভাবে তাকানোর কি আছে। হেনা আন্টি পুরো রাস্তা আমার সাথে নিশীথ ভাইয়ের বোরিং জীবনের গল্প করলেন। একবারের এক কাহিনী শোনালেন। আমাদের পাশের এক মেয়ে, বুঝেছ, ওর বয়স তখন তোমার থেকেও কম। সেই মেয়েকে পছন্দ করতো। আমি তো ভেবেছিলাম মেয়ে সুন্দরী, আমার ছেলেও সাড়া দেবে বা আমাকে জানাবে। কিন্তু সে উল্টো আমাকে এসে বলল, মা, ওর মায়ের কাছে জানাও তো আমাকে বিরক্ত করতে বন্ধ করতে। বোঝো, আমার ছেলের আজ অব্দি কাউকে ভালো লেগেছে কিনা আল্লাহ জানে। সারাক্ষণ শুধু পড়া আর ডাক্তারি অসহ্য। মাটা যে বুড়ি হয়ে যাচ্ছে সে খেয়াল আছে তার। আমি মিষ্টি করে হেসেছিলাম, মনে মনে বলছিলাম, আন্টি, আপনার এই বোরিং ছেলেটাই চোরা চোখে বারবার আমাকে দেখছে। আপনি এটা শুনলে কি বিশ্বাস করবেন? আমি সর্বপ্রথম সর্দার বাড়িতে দেখে মুগ্ধ হলাম।
এত সুন্দর খোলামেলা বাড়ির রাজকীয় কারুকাজের পাশাপাশি অন্যতম আকর্ষণ হচ্ছে সামনের বিরাট পুকুরটা। আমাকে কেউ ইতিহাস বলবে কি আমি নিজেই বিরতিহীন ইতিহাস আওড়ে যাচ্ছি। কিন্তু যখন থামলাম তখন দেখি কেউ আমাকে শুনছে না। একমাত্র হিনা আন্টি এবং নিশীথ ভাই ব্যতীত। আপারা তখন অন্যদিকে ব্যস্ত। আমার অভিমান হলো, গাল ফোলালাম। পরবর্তীতে মিনমিন করে বললাম, পররাই আপন হয়। নিশীথ ভাইয়া আমার সেই গাল ফোলানো ছবি তুললো, আমি টেরি পেলাম না। হঠাৎ ভাইয়া বলল, সুন্দর করে দাঁড়াও অরিত্রী, ছবি ব্যাকগ্রাউন্ড সুন্দর আসছে। ব্যাস, আমি অস্বস্তিতে টইটুম্বুর। দাঁড়াতে হয় কেমন করে সেটাই যেন ভুলে বসলাম। আমার পছন্দের মানুষটা আমার ছবি তুলবে, আমি পোজ দিব। এ যে অরিত্রীর জীবনে চরম অসম্ভব কিছু। নিশীথ ভাইয়াও যেন আমার এই অস্বস্তি বুঝলো, তাই তিনি আর বলল না, হঠাৎ হঠাৎই ছবি তুললো। এটাকে বুঝি বলে ক্যান্ডিড। এই নতুন শব্দ শুনছিলাম আমার বান্ধবীর থেকে। ও প্রচুর বিদেশি সিনেমা দেখে। এত সিডি যে কোত্থেকে কেনে, অথচ আমার দেশীয় কত সুন্দর সুন্দর ছবি আছে। আমার তো দারুণ পছন্দের নায়ক হচ্ছে সালমান শাহ। তার সিনেমাতে কথোপকথন, সংলাপ, আবেগ খুব সুন্দর গোছানো। আমার হঠাৎ টনক নড়ল। ডাক্তার সাহেবও যে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানে। লজ্জা লাগলো এই পর্যায়ে এসে। সালমান শাহ বেঁচে থাকলে হয়তো কোনো একদিন দেখা করতে বলতাম। আপনার মতোই বচনভঙ্গির একজন মানুষ পেয়েছি জানেন, তবে সে আপনার মতো অভিনয় করে না। সে একজন ভদ্র ডাক্তার। পানাম নগরে এসে আমি আমার আশেপাশে সবাইকে ভুলে বসলাম। ঘুরতে ঘুরতে অনেকটা এগিয়ে এসেছি, টেরি পাইনি। সবচেয়ে জমকপূর্ণ রাজধানী ছিল এটা, অথচ এখন তার কিচ্ছুটি নেই। সব শ্মশান পরিত্যক্ত। অথচ শত বছর আগেও মানুষ কতটা যত্ন নিয়ে প্রতিটা দালানের কারুকাজ করেছিল। কত শত গল্প লেপ্টে আছে এক একটা দেওয়ালে, এক একটি ইটের ভাঁজে। সময়ের ব্যবধানে সেই চাকচিক্য গল্প সবই ইতিহাস হয়ে গিয়েছে। তবে আমাকে অবাক করলো, এখানে এখনো কিছু কিছু মানুষজন বসবাস করছে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো, তুমি তো বলনি এখানে এখনো কিছু মানুষ বসবাস করছে। আমি চমকে গেলাম। খেয়ালই করিনি নিশীথ ভাইয়া আমাকে একা ছাড়েনি, আমার সাথেই ছায়া হয়েছিল। আমি আমতা আমতা করে বললাম, পড়েছিলাম বইয়ে, তবে মিথ্যে ভেবেছিলাম। বিশ্বাস হয়নি এই শহরে এখনো বসবাসের উপযোগী হতে পারে স্থানীয়দের জন্য। নিশীথ ভাইয়া চমকে হাসলো, খুবই ক্ষুদ্র স্বল্প সেই হাসি। পানাম নগরের গলির মাঝামাঝি দিয়ে উপরের মুক্ত আকাশ দেখা যাচ্ছে। সেখানে কত শত সাদা মেঘের ভেলা। এটুকু মুহূর্ত আমরাই খুব ইচ্ছে করছিল ক্যামেরা বন্দি করার, কিন্তু ক্যামেরা যে নিশীথ ভাইয়ের হাতেই। মানুষটা কি আদৌ জানে সে কত সুন্দর করে হাসতে জানে? হাসি দিয়ে চমকে দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যায়? আমি মুখ ফুঁসকে বলে বসলাম, আপনার হাসিটা সুন্দর। নিশীথ ভাই আমার আচমকা মুখ ফসকানোর হয়তো হতবিহ্বল হলো। আমি দ্রুত মুখ চেপে বললাম, নিশীথ ভাইয়া লজ্জা পেল না। সে মুচকে হাসি দিয়ে বলল, থ্যাঙ্কস ফর কমপ্লিমেন্ট। ভাইয়ের এটুকু লাইতে আমি কিছুটা সাহস পেলাম। আমার পরীক্ষা সন্নিকটে, খুব বেশি দেরি তো নেই। এভাবে লুকোচুরি কতদিন? আমারও তো জানা দরকার ভাইয়া আসলে আমাকে ঘিরে অনুভব করে কিনা। আমি বড্ড সাহস নিয়ে প্রশ্ন করলাম, আপনি কি আমাকে পছন্দ করেন? আমার হঠাৎ প্রশ্নে নিষিদ্ধ ভাইয়ের অবাক হওয়ার কথা ছিল, তিনি হলেন না। কিন্তু অবাক হওয়ার পালা যেন আমার ছিল। আমাকে হতভম্ব করে জবাব দিল, হুম। কে? নিষিদ্ধ ভাই মেপে মেপে বলল, পছন্দ করি। আমি খুব বেখাপ্পা প্রশ্ন করব বসলাম, কেন? পছন্দ হতে কারণ লাগে মেয়ে। নিষিদ্ধ ভাই হাসলো, আমি কেন? তাও উত্তর জানা নেই। আমি মানে কেন মনে হলো আমাকেই পছন্দ হয়েছে। আন্টির থেকে শুনেছি আপনি অসংখ্য মেয়ের চিঠি পেয়েছেন, এমনকি গোলাপবাড়িতে এসেও বেশ কয়েকটা পেয়েছেন। সেটা তো নিজ চোখেই দেখা। নিশীথ ভাই একেবারে হতাশ দেখালো। সে মাথা চুলকালো। সর্বোচ্চ আত্মবিশ্বাসী পুরুষ আজ প্রেমের বেলায় এসে ধরা খেয়ে গিয়েছে। কিভাবে গুছিয়ে বলবে কিভাবে প্রেমে পড়েছে এসব কিছুই
সে বিশেষ গোছাতে পারল না। বোঝা গেল আমরা দুইজনেই একই স্বভাবের। কেউ অনুভূতি কথা দিয়ে বোঝাতে পারি না, কিন্তু আমার এতে হতাশা আসলো না, বরং সবচেয়ে সুখী মানুষটি মনে হলো। হ্যাঁ, নিষিদ্ধ ভাইয়া অনেক দায়িত্ববান, কর্মঠ, সবকিছুতেই 100% দেওয়ার চেষ্টা করে। তবে তার অনুভূতি ব্যক্ত না করতে পারার খুঁত আছে। তবুও আমার এই মানুষটিকেই পছন্দ। তার ব্যক্তিত্ব, ঘামে ভেজা মুখটা, ক্লান্ত মুখের নির্লিপ্ত চাহনি সবটাই আমার হৃদয় কেড়ে নিয়েছে। এই টুকটাক খুঁতে কি আসে যায়? নিশীথ ভাইয়া নিজ মনে শব্দ গুছিয়ে বলার চেষ্টা করলো, কারণ ওরা তুমি ছিলে না অরিত্রী। আমার জানা নেই কেন সবচেয়ে বিরক্তকর মেয়েটাই আমার সবচেয়ে প্রিয় হয়ে দাঁড়িয়েছে। তুমি সাইলেন্ট নেচে সম্ভবত আমার আগ্রহ কেড়েছে। তারপর মিনমিন গলা, তুমি চেষ্টা করতে জানো, কিছু না পারলেও সেটা ঠিকভাবে করার চেষ্টা করতে। এরপর তুমি দুঃখী মুখটা, প্রায় ইচ্ছে হতো ফু দিয়ে তোমার দুঃখগুলো উড়িয়ে দেই। আগে কখনোই অদ্ভুত অনুভূতি হয়নি অরিত্রী। আমি পরিণত বয়সী, শুরুর দিকে না বুঝলেও ইদানিং বুঝি এই অনুভূতির নাম। অস্পষ্ট স্বরে আওড়ায়, কি নাম তার? ভালোবাসার সঙ্গ দেওয়া। আমার হঠাৎই চোখ মুখ লাল হয়ে উঠল, নজর নেমে গেল পায়ের কাছে। নিশীথ ভাইয়া নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে কাপা হাতটা বাড়িয়ে দিল, খুব আলতো করে আমার মাথায় হাত বুলিয়ে বলল, কিন্তু তুমি যে এখনো ছোট, তোমাকে বড় হতে হবে ঋত্রি। আমি অপেক্ষা করছি। শেষ লাইনটার ঘুরে আমি এইচএসসি দিয়ে ফেললাম। রেজাল্টের অপেক্ষা করতে করতে ভাবলাম মেডিকেলের প্রস্তুতি নেব। আপাতত তাই চাই, সাথে নিশীথ ভাইয়ের কথাও রাখতে হবে, আমাকে বড় হতে হবে। এতদিনে খুব উপলব্ধি হয়েছে আমার মানুষটাকে চাই। আপার এতদিনের ডেলিভারির ডেট এগিয়ে এসেছে। আমি আপাকে ততষ্ট হয়ে বললাম, আপা, মেডিকেলের জন্য কিছু বই আনতাম। আপা এখনো পুরো বিশ্রামে থাকার চেষ্টা করে, কিন্তু কাজের ভূত তাকে ছাড়তে চায় না। আমি তাও জোর করে আপার হাত থেকে বাড়ির কাজ নিয়ে নিয়েছি। যতটা সম্ভব আমি করি, আর বাকিটা কাজের খালা করে দিয়ে যায়। জাহিদ ভাইয়ের নির্দেশ, এখন আপাকে কিছুতেই রান্নাঘরে যাওয়া চলবে না। ভাইয়া বলেছে ডেলিভারির আগে দিয়ে ছুটি নিয়ে আসার চেষ্টা করবে। ভাইয়া সেই যে গেল আর আসতে পারেনি। ইতি আপা আমার দিকে চেয়ে আচমকা বলল, মেডিকেলের দরকার নেই। আমি চমকে গেলাম। আপা থেমে বলল, তোর যেটাতে পড়লে মনে হবে, তুই আগ্রহ পাবি সেটাই পড়বি। শুধু নিজের শখকে কখনো বিসর্জন দিবি না। আমার আমার কি হলো? হঠাৎ কে জানে আপাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, মেডিকেল তো তোমার স্বপ্ন ছিল আপা। আমার বোনের জন্য আমার স্বপ্ন জরুরি নয়, আমার বোনের স্বপ্নটা জরুরি। এটা বুঝতে হয়তো কিছুটা দেরি করে ফেলেছি, তাই বলে এতটাও দেরি হয়নি নিজের মতো করে জীবন সাজিয়ে নিয়ে আমার বোন। ভুল হলে শুধরে দেওয়ার জন্য তো আমরা আছি। আমরা বলতে যে আপা নিশীথ ভাইদেরও বুঝিয়েছে, তা বুঝতে বাকি নেই আমার। আমার বাম হাতের অনামিকায় যে এখন নিশীথ ভাইয়ের নামের আংটি জ্বলজ্বল করছে। বলেছে আমার পড়াশোনা শেষ হলে আমাকে উঠিয়ে নিবে। ডাক্তার সাহেবের ডিউটি না থাকলে সেই আমাকে নিয়ে চলাফেরা করে, আমাকে একা না ছাড়ারই চেষ্টা করে বেশি। আজকাল সে বিভিন্ন চেম্বারে বসে, সন্ধ্যার পর এছাড়া সারাদিন ছুটি। ভাই আমাকে কোচিং এ নিয়ে যায়, আবার ফেরত নিয়ে আসে। কোচিং এর কেউ ওনার কথা জিজ্ঞেস করলে আমার লজ্জা নিয়ে আমার হবু বর বলতে ভালো লাগে। আমি কেন যেন চাই সবাইকে শোনাতে, এই মানুষটার সাথে আমার বিয়ে হতে চলছে। আসার পথে তার সাথে হাওয়াই মিঠাই, ঝালমুড়ি, ফুচকা কত কিছুই খাওয়া হয়। উনি ফুলসহ কত কিছু কিনেও দেয়। প্রায়ই বেলি ফুলের মালা দেখিয়ে বলবে, বিয়ের পর রোজ তোমাকে বেলির মালা পরিয়ে দেব হাতে অথবা চুলের খোঁপায়। ততদিন অবধি আরেকটু অপেক্ষা। ডাক্তার সাহেব তো মাঝে মাঝে ঘুরতে ঘুরতে বলবে। ভাগ্যিস আমার চাকরি আছে অরিত্রী, খালি পকেটে তোমাকে এত লাইন দিতাম কেমন করে। তোমাকে এটা সেটা কিনে দিতে আমার ভালো লাগে। মনে হয় এই জীবনে যেন আর কোনো আফসোস নেই। আমি বলতে চেয়েছিলাম, আপনি কোনো কিছু না কিনে দিলেও আপনি আমার ততটাই আপন থাকবেন।
যতটা আপন এ জন্মে কাউকে অনুভব হয়নি। তাকে আজকাল আর ভায়া ডাকি না। একসময় শিক্ষক ছিলেন এটাও মানি না। উনিও মানতে চান না, বারবার বলবেন ওটা পড়া দেখিয়ে দেওয়া বলে কোনো শিক্ষক-টিক্ষক ছিলাম না আমি। আমি তখন মন খারাপ করে বলতাম, তাই তো? আমি তো কখনো আপনাকে ছাড়ি বলিনি। কিন্তু এটা তো মিথ্যে নয়। আপনি আমাকে পড়ানোর বেতন নিতেন। এতে নিশীথকে আরো হতাশ দেখাতো, ইতি আপু জোর করে দিত। কি আর করার? উনাকে আমি এখন ডাক্তার সাহেবই ডাকি, এমনকি তার নাম্বারটাও ছোট্ট করে ডক্টর মাইন দিয়ে সেভ করা। উনি কখনো দেখলে চরম লজ্জা পাবো। রেজাল্ট আমার তুলনামূলক ভালো হলো। পদার্থ বিজ্ঞানে এ মাইনাস আসলেও আমার একটু দুঃখ হয়নি। ভর্তি পরীক্ষা দিয়ে একদিন বাড়িতে ফিরে চমকে গেলাম। আমার বাড়িতে হেনা আন্টি, ডাক্তার সাহেব বসার সঙ্গে একজন হুজুর। তখন আমি বুঝতে পারিনি উনি কাজী হবে। আজ আশ্চর্যজনকভাবে আমার বাবাও আছেন। হঠাৎ হেনা আন্টি অধৈর্য হয়ে বলল, আমার ধৈর্যে কুলাচ্ছিল না রে মা। তোকে আমার বাড়ির বউ করে চাই চাই। আন্টির থেকেও বড় অধৈর্য দেখালো নিশীথ সাহেবকে। তবে সে বোঝাতে পারল না মাথা চুলকে মিনমিন করে বলল, পড়াশোনা বিয়ের পরেও করা যাবে অরিত্রী। আমি নিজ খরচেই তোমাকে পড়াবো। তবে আমার বাড়িতে থেকে কেন যেন তোমাকে বিয়ে করার লোভ সামলাতে পারছি না। নিশীথ ভাইয়ের সহজ স্বীকারোক্তিতে উপস্থিত সবাই হেসে ফেলল। আমি পড়লাম চরম লজ্জায়। আপা আমাকে রুমে নিয়ে দুর্বল হাতে তৈরি করে দিল। আমাদের ঘরে নতুন ছেলে সদস্য এসেছে আজ 15 দিন। সেই উপলক্ষে জাহিদ ভাইয়াও আজ এই সভায় উপস্থিত। আপা আমাকে বউ সাজিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, অবশেষে মায়ের কথা আমি রাখতে পেরেছি। তোকে যোগ্য হাতে তুলে দিতে পারছি, এর থেকে খুশির আর কি আছে? হঠাৎই আমাদের দুই বোনের চোখে পানি জমল। অবশেষে 9ই আগস্ট 2008 সালের এক বৃষ্টিমুখর দুপুরে আমি কবুল পড়লাম ডক্টর নিশীথের নামে। আমাদের পালায় পালায় প্রেমের অপেক্ষা মিটল, পূর্ণতা পেল দুটি হৃদয়ের। বিয়ের পর আমার সদ্য বিবাহিত স্বামী আমার কানে ফিসফিস করে জিজ্ঞেস করলো, তুমি কি রাগ করেছো? কেন করব, এই যে হুট করে বিয়ে করে ফেললাম, ওয়াদা ভেঙে ফেললাম। আমি মুচকি হেসে বললাম, ডক্টর নিশীথ ইউসুফ কখনো অরিত্রের রাগের কারণ হতেই পারে না। ওয়াদা না ভাঙলে বিয়ের সুখ সুখ অনুভূতিটা পেতাম কেমন করে? আপনার সদ্য বিবাহিত স্ত্রী আপনার ক্ষমা হাসিমুখে মঞ্জুর করে নিল। সমাপ্ত গল্প। আকাশ যেমন করে হাসে। লেখা লাবিবা ওয়াহিদ।